দেখেন চট্টগ্রামে হিন্দু মুসলিম সম্পর্ক ঐতিহাসিকভাবে ভালো ছিল। চট্টগ্রাম একমাত্র জেলা বাংলাদেশে যেখানে বৌদ্ধদের একটা বিশাল আবাস আছে। বৌদ্ধ, হিন্দু এবং মুসলমান, এর মধ্যে দেখা যায়, আপনি যদি আব্দুল করিম সাহিত্য বিশারদের বিখ্যাত ইসলামাবাদ বইটা দেখেন, সেই বইটা 1919-20 সনে তিনি পত্রিকায় লিখেছিলেন। 1964 সনে এটা বাংলা একাডেমি থেকে বই আকারে বের হয়, এখন আব্দুল করিম রচনাবলিতেও পাওয়া যায়। সেই বইতে দেখবেন চট্টগ্রাম একটা অদ্ভুত জায়গা, যেখানে হিন্দু মুসলমান দাঙ্গা বলতে গেলে কখনো ঘটে নাই। তা আজকে এই চট্টগ্রামকে কেন্দ্র করে যদি আপনি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর উস্কানি যে কেউ দিয়ে থাকে, সেটা অত্যন্ত ঐতিহাসিক দিক থেকে দেখলে দুঃখজনক। এখন শেখ হাসিনার নাম যখন আপনি নিলেন, শেখ হাসিনার একমাত্র মূলধন আজকে তিনি একটা বিবৃতি দিয়েছেন বলে তাদের পার্টির যে ভেরিফাইড ফেসবুক পেজ তা থেকে প্রচারিত হয়েছে, যে তিনি বলছেন যে চট্টগ্রামে যে আইনজীবী সাইফুল সাহেবকে হত্যা করা হয়েছে সেটা তিনি নিজেই বলেছেন দুঃখজনক, এবং এইটাকে কেন্দ্র করে যে সমস্যা দেখা দিয়েছে সেটারও তিনি নিন্দা জানিয়েছেন। এবং তিনি এই সনাতনী জাগরণ মঞ্চের নেতার মুক্তি দাবি করেছেন। এটা একটু হাস্যকর মনে হয় এই জন্যে যে মূল সমস্যাটা যদি আমরা দেখি, যে সংখ্যালঘু নির্যাতনের কাহিনী যদি আপনি আদ্যোপান্ত দেখেন, বাংলাদেশে শেখ হাসিনার আমলেও সেটা কোনোদিন কমেনি। সুতরাং এখন তিনি ক্ষমতাচ্যুত হয়ে ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়ার পর আবার ক্ষমতায় ফিরে আসার পথে একটা গুটি স্বরূপ এই সংখ্যালঘুর অধিকারের প্রশ্নটা তুলছেন। তিনি একা তুললে তো একটা কথা ছিল, বলবো এটা পতিত স্বৈরাচারের স্বদেশ প্রত্যাবর্তনের একটা অজুহাত মাত্র। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আমাদের পুরা দক্ষিণ এশিয়া উপমহাদেশে এই একটা দেশের ভিতরের পরিস্থিতি আর একটা দেশে প্রভাব বিস্তার করে। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ, তারা একদিকে বলছে আমরা পাশের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলবো না, তবে এ ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের নীতির সাথে একমত। এইখানে দেখা যাচ্ছে বিষয়টা বাংলাদেশের সীমা পার হয়ে পাশের দেশে চলে গিয়েছে, এবং এটা তাদের লক্ষ্য হচ্ছে এটাকে আন্তর্জাতিক রূপ দেওয়া। ধরুন, আইনজীবী সাইফুল সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছে, তা একেবারে একটা উদ্দেশ্য প্রণোদিত হত্যা বলে মনে হয়। তার লক্ষ্য ছিল যে এইটাকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে যদি আগুন শুরু হয়, সেটা বাংলাদেশে ছড়িয়ে পড়তে আর বেশি দিন লাগবে না। এমনিতেই চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। তো সেই দাঙ্গা তারা সৃষ্টি করতে চেয়েছিলেন, সেটা হয়তো অসীম রাজনৈতিক ধৈর্যের কারণে বাংলাদেশের জনগণ সেটা আপাতত সফল হতে দেয়নি। কিন্তু ভবিষ্যতে একই প্রক্রিয়া যে শুরু হবে না তা বলা যায় না। এখন অনেক প্রশ্ন আছে, এই সনাতনী জাগরণ মঞ্চটা কি, সেটার মধ্যে যে নেতৃত্ব দিচ্ছেন যে ইসকন, সেটা কি, তারপরে যে ভদ্রলোক এর নেতৃত্ব দিচ্ছেন যাকে বলা হচ্ছে চিন্ময়, তিনি কি, এই সমস্ত অনেকগুলো প্রশ্নের অনুসন্ধানের এখানে আবশ্যক আছে। তবে আমি সাবিক রাজনৈতিক ভাবে বলবো, এইটা হচ্ছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আমাদের পাশের দেশের যে সংবাদপত্র এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম, তারা বারবার প্রকার চেষ্টা করছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এটা একেবারেই ভিত্তিহীন কথা। আওয়ামী লীগের সাথে যুক্ত আছে সংখ্যালঘু বা সংখ্যাগুরু এমন বহু লোকের উপর হামলা হয়েছে, এটা বাস্তব সত্য। কিন্তু এটাকে হিন্দু নির্যাতন হিসেবে দেখানো হচ্ছে একটা, যাকে বলা হয় প্রতারণা। দ্বিতীয় কথা বলি, এই ঢাকায় সম্প্রতি ঢাকা কলেজের ছাত্র এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে। তিতুমির কলেজ থেকে শুরু করে ঢাকা শহরের যে সমস্ত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল, তারা পৃথক বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দাবি করছে। সেই যে হামলাগুলো হয়েছে, যেগুলিকে দমনের জন্য এমনকি সেনাবাহিনী নামাতে হয়েছে, সেগুলো আমাদের পাশের দেশের সংবাদ মাধ্যমে কিভাবে রিপোর্ট করা হয়েছে, বলা হয়েছে এগুলো হিন্দু মুসলিম সংঘর্ষ। এই যে সাম্প্রদায়িক উস্কানির ইতিহাস, এটা পুরনো নয়। তো বর্তমানে শেখ হাসিনা যদি ক্ষমতায় ফিরে আসবার জন্য সাম্প্রদায়িক উস্কানিকেই মাধ্যম হিসেবে ব্যবহার করেন, এটা যে তার আমলের যে ব্যাপক হত্যা সংঘটিত হয়েছে, যেটাকে লোকে গণহত্যা বলছে, সেইটাকে কি তিনি জায়েজ করার জন্য এটা বলছেন? এটা তো বিস্ময়কর ব্যাপার। স্যার, প্রশ্নটার একটা লেজ ছিল যে সরকার এটাকে ঠিকমতো হ্যান্ডেল করছে কিনা, এটা যদি একটু বলতেন। আরেকটা যদি আপনি বলতেন যে তাকে ইসকন থেকে বাদ দেওয়া হয়েছিল, সংবাদ সম্মেলন করে বলা হয়েছে, প্রেস রিলিজে বলা হয়েছে, এবং সেটা এই সরকারের আমলেও না, সেটা সাবেক সরকারের আমলে, তারপরও তাকে ইসকনের সাথে ট্যাগ করা এবং তাকে ইসকন নেতা বলতে বলা, এইটার ব্যাপারটা যদি একটু বলতেন।
না না, ইসকন জিনিসটা কি জিনিস এটা দেখতে হবে। হুম, ইসকন জিনিসটা ইউরোপে শুরু হয়েছে, হুম, ইসকন জিনিসটা মার্কিন দেশে আছে, এবং পৃথিবীর বহু দেশে সিঙ্গাপুর বা কানাডা এটা নিষিদ্ধ হয়েছে। কেন হয়েছে সেটা আপনি আমার চেয়ে ভালো হুম, জানেন। তাতে ইসকন কে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ নামে বাংলায় অনুবাদ করা হয়েছে। ইন্টারন্যাশনাল মানে সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, হুম, নামটা সুন্দর। এটার পিছনে যদি আপনি যেতে চান, এর পিছনে ভারতে যে আদর্শকে এখন হিন্দুত্ববাদী আদর্শ বলা হচ্ছে, যেটাকে হুম, সরাসরি ফেসিবাদের সাথে সম্পর্কিত বলছেন অনেকেই। আমি বলবো এটা ফেসিবাদের সাথে সম্পর্কিত না, এটা তো ফেসিবাদী, এর হুম, আদর্শ ফেসিবাদী। তো সেইটার একটা যদি তরল সংস্করণ আপনি এমনকি শ্রীকৃষ্ণের নামেও প্রচার করেন, হুম, সেটা তো আপনার গণতান্ত্রিক হয়ে যায় না। হুম, এখন শ্রীকৃষ্ণের সাথে, নামের সাথে এই ভদ্রলোকের নাম কি, চিন্ময় কৃষ্ণ দাস। হুম, তার ভালো নাম কিন্তু কি যেন ধর, তিনি একজন কায়স্থ হিন্দু। হুম, তা আমি বলছি যে একজন মানুষ কোন সংগঠন থেকে কোন সংগঠনে যাচ্ছে সেটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে তার ভাবনা এবং আদর্শটা কি। তার ভাব, এই যে সনাতনী জাগরণ মঞ্চ, এইটাও আমি মনে করি একটা বাংলাদেশে আন্দোলনকে বিপদগামী করার জন্য একটা সাম্প্রদায়িক আদর্শকে ব্যবহার করা। বাংলাদেশে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ঐক্য পরিষদ আছে। তারা দীর্ঘদিন যাবৎ এখানকার যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের দাবিতে তারা আন্দোলন করছেন। সেই আন্দোলনে তো বহু পথ আছে, হুম, আমি তাকে আন্দোলনের পথ শিখিয়ে দেব না, কিন্তু এখন তারা যে এজিটেশন নিচ্ছে, ধরুন একজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে, শত শত রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, হয়েছে শেখ হাসিনার আমলেও হয়েছে, হুম, এর আগে অন্যান্য আমলে হয়েছে, সামরিক আমলেও হয়েছে, এখনো হচ্ছে। এখন যে সরকার, এটা হচ্ছে অস্থায়ী সরকার, হুম, অন্তর্বর্তী বলছি আমরা। হুম, তো এই সরকারের আমলেও যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আদালত থেকে অনেক সময় দেখা গেছে লোকে ডিম ছুঁড়ে মারছে, নানা রকমের অনাচার করছে, যেগুলি খুব অভিপ্রেত নয়। হুম, কিন্তু চট্টগ্রামে একজনকে যদি গ্রেপ্তার করা হয় অথবা তাকে যদি জামিন দেওয়া না হয়, তাহলে আদালতে হামলা করতে হবে? হুম, এটা সাধারণ ব্যাপার নয়। এই যে অসাধারণ দিক, আমি এটার কথাই বলছি। এখন সরকার যদি এটা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে, এটা দুঃখজনক। এই সরকারের যোগ্যতার প্রশ্ন আমি তুলছি না, তার বৈধতার প্রশ্ন তুলছি না। এই সরকার তো নানা দিক থেকে বাধার মুখোমুখি হচ্ছে, এমনকি তার খোদ আমলাতন্ত্র তার সাথে সহযোগিতা করছে না বলে সরকারের ভিতর থেকে আমরা নানা রকমের উষ্মা শুনতে পাচ্ছি। এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের এখনো 4 মাস পার হয়নি, হুম, তাদের নানা রকমের দুর্বলতা আছে বটে, কিন্তু সেইগুলি আমাদের জন্য বড় হয়ে উঠছে নাকি? যে স্বৈরতন্ত্রকে অনেক রক্তের বিনিময়ে 15-17 বছরের তার যে অত্যাচার, তার থেকে মানুষ যে খানিকটা মুক্তি পেয়েছে, তখন যে শূন্যতা তৈরি হয়েছিল, একটা কথা আছে না, হুম, প্রকৃতি শূন্যতা সহ্য করে না, হুম, সেই শূন্যতা ঘূর্ণিবার্তার মতো এসে এই অস্থায়ী সরকারকে গঠন করেছে। হুম, অনেকে জিজ্ঞাসা করে এই সরকার বৈধ কিনা, এটা শপথ নেওয়া ঠিক হয়েছে কিনা। আমি এগুলিকে মনে করি এগুলো একাডেমিক কুতর্ক। হুম, হুম, আসলে দেশের দুর্বল অবস্থায়, দেশ যখন বলতে গেলে নেতৃত্বহীন, হুম, সেই সময় যাকে ছাত্র এবং জনসাধারণ যারা আন্দোলনে প্রাণ দিয়েছে তাদের প্রতিনিধিরা যাকে মনোনীত করেছেন, আপাতত তিনি সরকারে আছেন। ওকে, তো তার যোগ্যতার অনেকগুলো ঘাটতি আছে, যেমন সরকার চলতে পারে না যদি তিনি সেনাবাহিনীর সমর্থন এবং সহযোগিতা না পান। হুম, সরকার চলতে পারে না তিনি যদি দেশের জাতীয় আমলাতন্ত্রের সহায়তা না পান। বর্তমান সরকার অনেক দুর্বলতা আছে বটে, কিন্তু এইটা হচ্ছে অসাধারণ পরিস্থিতি, যেখানে সংঘবদ্ধভাবে হুম, দা দিয়ে কুপিয়ে আদালত প্রাঙ্গণে একজন সহকারী সরকারি কৌঁসুলিকে, এপিপি কে হত্যা করা হয়েছে। তো এইটা অবশ্যই সরকারের একটা ব্যর্থতা, কারণ হুম, সরকারকে দায়িত্ব নিতে হবে। এই ব্যর্থতার জন্য সরকারকে আপনি ফাঁসি দেবেন? হুম, ওকে। স্যার, আমরা একটু সরকার গঠনের প্রসঙ্গটার মধ্যে আসি। আপনি একটু কিছুটা বললেন যে নেতৃত্বহীনতার সময় দায়িত্ব নেওয়া হয়েছে সেই সরকারকে ওভাবে বিবেচনা করা, কিন্তু আমরা তো দেখছি যে ক্রমাগতভাবে এই সরকার সাংবিধানিক কিনা, সংবিধানের অধীনে সরকার শপথ নিয়েছে কিনা, সংবিধানটা এখন ছুঁড়ে ফেলে দেওয়া উচিত কিনা, এরকম নানা ধরনের কথা আমরা শুনছি। আমরা সংবিধান সংস্কারে একটা কমিশনও গঠিত হতে দেখেছি স্যার, আপনার একরকম বন্ধুই তার নেতৃত্বে। তো সেইটার ব্যাপারে স্যার আপনি কি বলবেন? সংবিধানের কোন অংশটাতে আপনি সংস্কার চান? আমি আরেকটু স্যার এটার মধ্যে যুক্ত করতে চাই, আপনি বরাবরই ধর্মকে রাষ্ট্র পরিচালনার মধ্যে থেকে ব্যবহৃত যেভাবে হতে চায় সেটার বিরোধিতা করে আসছেন। ও জায়গা থেকেও যদি একটু বলেন যে সংবিধানের সংস্কার যদি হয়ও, তাহলে সেইখানে আসলে রাষ্ট্রধর্ম বা ধর্মনিরপেক্ষতা এগুলি আসলে কিভাবে থাকবে? আপনাকে এখন আমি আরেকটা বইয়ের উল্লেখ করি। হুম, আবুল মনসুর আহমদ সাহেব একটা বিখ্যাত বই লিখেছিলেন, 1968 সনে প্রকাশিত হয়েছিল,
উনি মারা গেছেন সম্ভবত 1978-79-তে। হুম, এর বইয়ের কয়েকটা সংস্করণ হয়েছে, সেখানে তিনি একটা মজার কথা উল্লেখ করেছেন সংবিধান সম্পর্কে বলতে হুম, গিয়ে। পাকিস্তানের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। হুম, হুম, তার সম্পর্কে পাকিস্তানের সংবিধানের শুরুতে একটা মিথ্যা কথা লেখা হয়েছে। হুম, সেটা কি? যে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানকে একটা ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। ঐতিহাসিক তথ্য হিসেবে সঠিক নয়, কারণ পাকিস্তানের গণপরিষদে মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সনে যে ভাষণ দিয়েছিলেন তাতে পরিষ্কার আছে পাকিস্তান একটা সেকুলার ডেমোক্রেটিক রাষ্ট্র, বা আপনি লিবারাল কথারও যোগ করতে পারেন। তিনি কোথাও ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেননি, অথচ পাকিস্তানের 1956 সনে সংবিধান গ্রহণ করে 9 বছর পরে সেইখানে কিন্তু এই মিথ্যা কথাটা দিয়ে এটা শুরু করেছে যে মোহাম্মদ আলী জিন্নাহর ইচ্ছা অনুসারে এটা ইসলামিক রাষ্ট্র হলো। একইভাবে বাংলাদেশের সংবিধান রচনার বহু আগে 1971-এর 10 এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণাপত্র দেওয়া হয়েছিল, সেখানে বাংলাদেশের মূল আদর্শ হবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদী, এই কথাগুলো লেখা ছিল ছিল না। কিন্তু 1972-এ যখন সংবিধান গৃহীত হচ্ছে তখন সেটাই মিথ্যা কথা দিয়ে শুরু করেছে যে এগুলো হচ্ছে বাংলাদেশের সংবিধান রচনার, এগুলোর জন্য বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে। না, মুক্তিযুদ্ধের আগের কোন দলিলে, আওয়ামী লীগের 6 দফায়, ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফায় এগুলো কোনো উল্লেখ ছিল না। শুধু উল্লেখ ছিল বৃহৎ শিল্প পাট প্রভৃতি জাতীয়করণ করা হবে। আওয়ামী লীগ 11 দফাটা গ্রহণ করেছে শেষ মুহূর্তে, যেন বাংলাদেশের জনগণের মধ্যে যে সাম্যের যে আকাঙ্ক্ষা সেটাকে খানিকটা নিজের পক্ষে টানার জন্য। এবং 1972-এর সংবিধানের যে প্রধান ত্রুটি সেটা হচ্ছে সে মিথ্যা প্রিয়াম্বল দিয়ে সে শুরু করেছে। 71-এর 10 এপ্রিলের যে ঘোষণাপত্র সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ঘোষণাপত্র। অন্যগুলো ছিল কন্টিনজেন্ট, সাময়িক কথাবার্তা। মাঠের সেনাপতিরা কি বলেছেন অথবা অন্যান্য রাজনৈতিক নেতারা তাদের স্ব স্ব গ্রামে কি বলেছেন সেটা ধর্তব্য নয়। বাংলাদেশের সরকার গঠিত হওয়ার আগে 10 এপ্রিল, 17 এপ্রিল সরকার শপথ নিয়েছে আমরা জানি পরের সপ্তাহে। হুম, তো এই সরকার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ গঠিত হবে 3টা বড় আদর্শকে ভিত্তি করে, যে জনগণের মধ্যে সাম্য, মানুষের মর্যাদা রাষ্ট্র দেবে এবং সমাজে সুবিচার প্রতিষ্ঠা হবে। এইগুলি ছাড়া এগুলি কিছু অনুবাদ করে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ বলেছে, এগুলি তো ভুয়া কথা। পরবর্তী এরশাদের সময়ে রাষ্ট্রধর্ম ইসলাম ঢোকানো হয়েছে, এখন এটা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। সমস্যা হচ্ছে বাংলাদেশে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকে, বাকি সবগুলোর গ্যারান্টি। আবুল মনসুর আহমদ পরিষ্কার করে বলতেন আমাদের রাষ্ট্র চিন্তাবিদদের মধ্যে একজন বড় চিন্তাবিদ কিন্তু উনি, হুম, যদিও আমরা তাকে এখন পাত্তা দিচ্ছি না। তিনি আওয়ামী লীগের প্রথম যুগের নেতা এবং হুম, এমনকি একসময় পাকিস্তানের শিক্ষামন্ত্রী অস্থায়ী ছিলেন। প্রধানমন্ত্রী হয়েছিলেন। রাইট। সেই ভদ্রলোক বলছেন গণতন্ত্রই হচ্ছে ধর্মের গ্যারান্টি। আমি এই জন্য বলছি যারা ভারতবর্ষে মুসলিমদের নিরাপত্তা এবং নিরাপত্তার গ্যারান্টি চান, সেইটাকেই ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা বলেন, সমস্ত মুসলিম নেতারা তাই বলেন। হুম, হুম, আসাদুদ্দিন ওয়াইসি থেকে শুরু করে আপনার এবং আজাদ কাশ্মীরের অথবা কাশ্মীরের নেতারা পর্যন্ত, ভারতের দিল্লির শাহী মসজিদের ইমামরা পর্যন্ত সকলে কিন্তু চান। কিন্তু বাংলাদেশে এসে তাহলে আপনি কেন সেই আদর্শ থেকে বিচ্যুত হচ্ছেন? হুম, আমি বলছি ন্যায় বিচারের মধ্যেই, গণতন্ত্রের মধ্যেই ধর্মের গ্যারান্টি আছে। সকল ধর্মের ধর্ম পালনের স্বাধীনতা, এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আসল গ্যারান্টি ছিল। হুম, মুক্তিযুদ্ধে কি বলেছিল? আমরা বৌদ্ধ, আমরা খ্রিস্টান, আমরা হিন্দু, আমরা মুসলমান, আমরা সবাই বাঙালি, এই ছিল স্লোগান মুক্তিযুদ্ধের। কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমাদের সংবিধানের যে জিনিসটা পরিবর্তন করা দরকার, আপনি জিজ্ঞাসা করেছেন তাই বলছি, বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি বলে পরিচিত হইবেন, এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। হুম, বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি এবং অবাঙালি নির্বিশেষে বাংলাদেশের জনগণ বলে পরিচিত হইবেন। অসুবিধাটা কি? হুম, আর সংবিধান নিয়ে আমাদের বন্ধুরা অনেকে না বুঝে অনেক ধরনের অপকথা বলছেন। যেমন আমাদের বামপন্থী বন্ধুরা বলছেন যে এই সংবিধানের যে নাম আছে, মানে সরকারের অথবা দেশের নাম কি, গণপ্রজাতন্ত্রী হুম, বাংলাদেশ সরকার, সুতরাং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। তারা গণপ্রজাতন্ত্রী কথাটা পছন্দ করছেন না। হুম, এখানে আনিসুজ্জামান সাহেবরা যারা বাংলায় লিখেছেন তারা এখানে একটা ঐতিহাসিক ভাবে একটা আমি পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছিলেন, সেটিকে গণপ্রজাতন্ত্রকে তারা এক শব্দ বানাইছে, জার্মানের মতো এবং সংস্কৃতের মতো। হুম, কিন্তু বাংলা ভাষাতে জার্মান এবং সংস্কৃত থেকে মুক্ত হয়েছে, হুম, গণ এবং প্রজাতন্ত্রী যে দুটো আলাদা শব্দ সেটা তারা করেননি। আপনি বলছেন তাতে কি এসে যায়, এটা ব্যাকরণের তর্ক, এটা ব্যাকরণের তর্ক জন্য আমি বলি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, হুম, এইটা কিন্তু দুটো শব্দ, পিপলস রিপাবলিক। তো বাংলাদেশে গণ এবং প্রজাতন্ত্র আলাদা করলে অসুবিধা কি? হুম, অসুবিধা নেই, এইটাই হলো বাংলা ভাষার নিয়ম। সংস্কৃত হলে গণপ্রজাতন্ত্রী হবে। আনিসুজ্জামানদের বায়াস ছিল সংস্কৃতের প্রতি। হুম, আনিসুজ্জামান বাংলা ভাষার যে ক্ষতিটা করেছেন এটা হচ্ছে তার একটা প্রমাণ।
গণপ্রজাতন্ত্রীকে দুশব্দ না করে এক করেছেন। এখন আপনাকে বলি, অনেকে বলে যে আমাদের এটা প্রজাতন্ত্রী রাখলেই তো হয়, গণ দরকারটা কি সেটাই বলি। চীন বলে একটা দেশ আছে, এটার নাম পিপলস রিপাবলিক অফ চায়না। আমি চীনা ভাষা জানি না, ইংরেজিতে বলছি। এটা আমরা গণপ্রজাতন্ত্রী চীন বলতে কোনো আপত্তি করেছে কেউ? বাংলা ভাষা কেউ করে নাই। কিন্তু চীনারা কিভাবে লিখবে গণপ্রজাতন্ত্রকে? দুশব্দ লিখবে না এক শব্দ লিখবে? আমি ওকে দুশব্দ লেখাটাই নিয়ম, ওরা দুশব্দ লেখা হয়। আপনি সব চীনা ভাষণ দেখেন, বাংলা চীনারা যে অনুবাদ করে। কিন্তু এটা হলো কেন, গণ কেন আসলো? তাইওয়ান, যেটা তথাকথিত জাতীয়তাবাদী চীন নামে পরিচিত ছিল, সেটার নাম কি? রিপাবলিক অফ চায়না। ওটা চীন প্রজাতন্ত্র, আর এটা প্রজাতন্ত্রী চীন। তার আগে গণনা লাগলো আধা ঘন্টা। একটা পিপলস রিপাবলিক আর একটা রিপাবলিক। এমনকি কোরিয়া দেখেন, দক্ষিণ কোরিয়া হচ্ছে রিপাবলিক অফ কোরিয়া, উত্তর কোরিয়া কি? ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ কোরিয়া। আমি যে কথাগুলো বোঝা দরকার। আরেকটা কথা বলি, পরিবর্তন যে কিছু হয় না সেটা যে সত্য নয়। উদাহরণ দেই, বাংলাদেশ শব্দটা 1971 সর্বত্র, আমি তখন 12-13 বছরের যুবক, কিশোর বলতে পারেন। আমার কিন্তু তখন আক্কেল বুদ্ধি হয়েছে, পৃথিবীতে আমি সব ফলো করেছি। আমাদের পতাকার মধ্যে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের ম্যাপটা ছিল সূর্যের মাঝখানে। এটা স্বাধীনতার পর তুলে দেওয়া হয়েছে, তুলে দিয়ে ভালোই করেছি আমরা। কিন্তু এটা তখন ম্যাপ দিতে হয়েছিল কেন? অনেকে কুপ্রচার করছে পাকিস্তানিরা, আপনি ভারতের সাথে এক হয়ে যাচ্ছেন, সেই জন্য এটা করা হয়েছিল। কিন্তু যখন আমি ভারতের সাথে এক না হয়ে স্বাধীনতা বজায় রেখেছি, তখন এটা তুলে দিলে অসুবিধা নেই। গেল। বাংলা এবং দেশ দুটো শব্দ ছিল, আমরা বলি অনিরেট শব্দ ছিল। বাংলাদেশ স্বাধীনের পর আমরা বাংলাদেশকে এক শব্দ করেছি। তাহলে বাংলাদেশকে এক শব্দ করাটা ভালো, কিন্তু গণপ্রজাতন্ত্রকে আলাদা করা দরকার ছিল। এই হচ্ছে কথা। এখন প্রজাতন্ত্র নিয়ে বলি, আমাদের অনেক বন্ধু বলছেন আমরা কার প্রজা, এখানে তো রাজা নেই। আমি যে এইটা তারা এর দ্বারা প্রমাণ করছেন যে তারা মূলাও চেনেন না, গাজরও চেনেন না। মানে প্রজাতন্ত্র বলতে তারা মনে হচ্ছে আমরা তো নাগরিক। আরে আমরা সবাই নাগরিকতা, গ্রামের লোক তো পল্লীর লোক, সে নাগরিক হবে কেন? কিন্তু নাগরিক কথাটা সমস্ত সিটিজেনের অনুবাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ গ্রামে হোক, বাড়ি আপনার পাহাড়ে হোক, আপনার ঢাকা শহরে হোক, এমনকি আপনি নিউ ইয়র্ক শহরে থাকেন, আপনি নাগরিক, যদি মার্কিন নাগরিকত্বের মধ্যে গ্রহণ করে না থাকেন আর কি। তো কথা হচ্ছে, এই আমরা নাগরিক বলতে যেমন একটা ব্যবহার করি রূপক আকারে, প্রজা কথাটাও রূপক আকারে। কিন্তু আমাদের বন্ধুরা যারা রূপক বুঝেন না, এরা আবার বামপন্থী, এটা নিয়ে তারা আবার প্রবন্ধ লেখেন। এটা আমি বহুদিন আগে প্রতিবাদ করেছি। প্রজা শব্দের অর্থ হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে জমিদারের প্রজা নয়, সে হচ্ছে আইনের প্রজা। যে আইন ছাড়া জনগণ গঠিত হয় না। এটা জঙ্গলের জনগণ, জনগণ নয়। যে জনগণ আইনের দ্বারা সংঘবদ্ধ, আইনের দ্বারা পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ। আইন মানে এটাই হচ্ছে মৌলিক, আইনটা হচ্ছে সংবিধান। তাহলে সংবিধানের আগে আমরা জনগণ হই না। যদি বা কথাটা মনে হচ্ছে ডিম আগে না মুরগি আগের মতো। জনগণই সংবিধান রচনা করে, এবং সংবিধান রচিত হলে জনগণ প্রকৃততে জনগণ হয়, তখন তাকে প্রজা বলে। অর্থাৎ যখন আমরা একত্রিত হই, আমরা যখন সংবিধান রচনা করি, তখন আমরা নাগরিক। কিন্তু সংবিধান রচনা করার পরে আমরা আইনের হাতে নিজেকে সমর্থ করি, আমরা ব্যক্তি হিসেবে, তখন আমরা প্রজা। ব্যক্তি হিসেবে প্রজা, কিন্তু সামগ্রিকভাবে আমরা নাগরিক। এই যে শব্দ দুটোর যে পার্থক্য, এইটার জন্য সংবিধান বদলাইতে হবে, এটা আমি মনে করি না। গণপ্রজাতন্ত্র সঠিক আছে, এটা আমার বক্তব্য। এবং সকল ধর্ম পালনের গ্যারান্টি থাকবে, এইটাই হচ্ছে আমাদের সংবিধানের মূলনীতি। আপনি সেখানে মূল ধর্ম হিসেবে পৃথিবীর বহু দেশেই খ্রিস্ট ধর্মকে মূল ধর্ম হিসেবে গ্রহণ করা হয়েছে। যেমন ধরেন সুইডেন, সুইডেন মনে হচ্ছে না খুব ডেমোক্রেটিক সোশ্যাল ডেমোক্রেটিক রাষ্ট্র, সেখানে সুইডিশ চার্চকে আপনার ট্যাক্স দিতে হয়। ইংল্যান্ডে অ্যাংলিকান চার্চ হচ্ছে ইংল্যান্ডের জাতীয় চার্চ। তো সেই হিসেবে ইসলাম যদি রাষ্ট্রধর্ম বলে, এইটা বদলাবার জন্য এটা লাফালাফি করার কিছু নাই। আসল গ্যারান্টি হচ্ছে সকল ধর্মের পালনে ইসলাম যে সুবিধাটা পাবে বাংলাদেশে, অন্যান্য ধর্ম সেই সুবিধা পাবে কিনা, এটা হচ্ছে আসল কথা। আমি মনে করছি এইগুলি আসল কথা হচ্ছে সরকারের যে স্বৈরতান্ত্রিক প্রবণতা, এটা বন্ধ করার জন্য কোন কোন জায়গায় আমাদের যেতে হবে। এটা বন্ধ করার জন্য আমাকে যেতে হবে, সেটা হচ্ছে আমাদের সংবিধানে এমন বিধান রাখতে হবে যেন স্বৈরতান্ত্রিক প্রবণতা না আসে। যেমন এখন রাষ্ট্রকে বানানো হয়েছে একটা আমলাতান্ত্রিক রাষ্ট্র। নির্বাহী বিভাগ, নির্বাহী শব্দটা আবুল মনসুর আহমদ পছন্দ করতেন না। উনি বলতেন শাসন বিভাগ বললেই তো হয়তো। এই যে নির্বাহী কথা, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বানাইছেন ইউএনও, আপনারা এই সংবিধান থেকে এই শব্দ নিয়েছেন। এমনকি সংবিধান কথাটাও অত্যন্ত কঠিন কথা, কিন্তু একটা কথা যখন একবার চালু হয়ে যায়, তখন এটার বদলানোর দরকার নাই। ইতিহাসে একটা জিনিস আছে, একবার চালু হয়ে গেলে সেটা চলে। তো নির্বাহী বিভাগকে প্রধান করে যে সংবিধান লিখেছি, তাতে একটু গোড়ায় আছে। আমরা জনগণের নির্বাচিত সরকার দ্বারা যদি পরিচালিত হতে চাই, নির্বাচন প্রধান প্রতিনিধি কারা? সংসদ।
পার্লামেন্ট, তো সেটা কেন সংবিধানের পঞ্চম ভাগে গেল? অর্থাৎ এই সংবিধানের প্রবণতাই ছিল শুরু থেকে স্বৈরতান্ত্রিক। সবচেয়ে বড় স্বৈরতান্ত্রিক প্রবণতা হলো জনগণের নির্বাচিত প্রতিনিধির ক্ষেত্রে নির্বাচনটা বড় ব্যাপার নয়, যে দল তাকে মনোনীত করবে সেই দলই বড়। এইটাকে সংবিধানের সেই কুখ্যাত ৭০ ধারা। ওকে। এটা করার জন্য তারা উদাহরণ দিয়েছে, পাকিস্তান আমলে হর্স ট্রেডিং হতো, অর্থাৎ নেতাদেরকে কেনাবেচা হতো। কেনাবেচা করা যেত। আপনি লক্ষ্য করেছেন 1971-এর গোড়ায় 70-এর নির্বাচনে জেতার পর ঢাকার তৎকালীন রেস কোর্স, পরবর্তীকালে যেটা সোহরাওয়ার্দী উদ্যান করেছে, সেখানে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সকল পাকিস্তান জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য, তখন দক্ষিণাঞ্চলে নির্বাচন হয়নি ওই যে ঝড়ের জন্য, প্রায় 400-র চেয়ে কিছু বেশি সদস্য দাঁড়িয়ে শপথ নিয়েছিল, আমরা 6 দফার প্রতি আমাদের অঙ্গীকার ভঙ্গ করব না। কি জন্য নিয়েছিল এটা? ওই সদস্যরা যদি পাকিস্তানিদের হাতে বিক্রি হয়ে যায়। যেন শেখ মুজিব সাহেব সবাইকে শপথ করিয়েছেন, নিজেও শপথ করেছেন যে আমরা 6 দফা বাস্তবায়িত করব, কারণ পাকিস্তান চাপ দিচ্ছিল আপনারা 6 দফার ক্ষেত্রে ছাড় দেন, কারণ ওটা তো রেফারেন্ডাম ছিল। আমি এখনো বলছি সেই রেফারেন্ডাম থেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য যেন সদস্যরা আত্মবিক্রয় না করেন, সেই জন্য তিনি ৭০ ধারাটা যোগ করেছিলেন বলে তখন বলেছিলেন। পরে এর ফল বিষময় হয়েছে। অর্থাৎ যে এলাকার জনগণ আপনাকে নির্বাচিত করেছে তাদের নির্বাচন করাটা যেন কিছুই নয়। আপনার পার্টি যদি মনোনয়ন প্রত্যাহার করে অথবা আপনাকে পার্টি থেকে বহিষ্কার করে অথবা আপনি পদত্যাগ করেন, তাহলে আপনার সদস্যপদ চলে গেল, তাহলে জনগণের ভোট দেওয়ার অধিকারটা রইল কোথায়? এই জন্য বলছি রাজনৈতিক দলগুলির মধ্যে সংস্কার করতে হবে। আমাদের বর্তমান সংবিধানের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে পলিটিক্যাল পার্টি বলে যে জিনিসটা আছে ওখানে, সেটার উপরে নিয়ন্ত্রণ নাই দেশের জনগণের। পলিটিক্যাল পার্টিকে নিজেকেই নির্বাচিত হতে হবে, তার ভিতরে যে পার্টি কে নমিনেশন পাবে কে পাবে না এটা তার ভিতরে নির্বাচিত হতে হবে জনগণতান্ত্রিক প্রক্রিয়ায়। এখন উপর থেকে যে নির্বাচনের মনোনয়ন বাণিজ্য হয়, সেটা হচ্ছে আমাদের দেশের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। আমরা এক স্বৈরতন্ত্রের হাত থেকে নিস্তার পেয়ে আরেক স্বৈরতন্ত্রের হাতে যেতে চাই না। এটা যদি আপনি গ্যারান্টি করতে চান, সংবিধানে এই প্রয়োজনীয় পরিবর্তনগুলো করতে হবে।